ক্ষমতায় গেলে কর্মসংস্থান বাড়াতে নতুন শিল্প তৈরি করবে বিএনপি। ভোটাধিকার নিয়ে নতুন ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন কাল। একটি পক্ষ অধিকারকে কেড়ে নিয়ে গিয়েছিল, ঠিক এখনো কেউ কেউ এর বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা যদি সমর্থন দেন তাহলে যে কোনো ষড়যন্ত্রের বেড়াজাল থেকে আমরা বাংলাদেশকে বের করে নিয়ে আসতে পারব। নির্বাচনী প্রচারে 11 দলীয় ঐক্যের নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ জামায়াত আমিরের। নিরাপত্তা শঙ্কা সমাধানের আশা, ভোটের মাধ্যমে দেশকে শৃঙ্খলার পথে নেওয়ার তাগিদ। এখনই যদি আমরা মারামারি করি, বিভিন্ন ধরনের ঝগড়ায় লিপ্ত হই, তাইলে আগামীতে ঐক্যবদ্ধ বাংলাদেশ হবে কি? যিনি সীমা লঙ্ঘন করবেন তাকে জনগণ অতীতে ক্ষমা করে নাই, এবারও করবে না। সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশটাকে আমরা একটা শৃঙ্খলার দিকে নিয়ে যাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শহর থেকে গ্রামে নির্বাচনী প্রচারণার উত্তাপ। জয় পেতে থানের শীষ ও দাঁড়িপাল্লার প্রার্থীদের দৌড়ঝাঁপ। বসে নেই অন্য দল ও স্বতন্ত্ররাও, পাল্টাপাল্টি অভিযোগ। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। ভোটের ফল নির্ধারণ করবে জনগণ। জয়ী দলের সঙ্গে কাজ করবে ওয়াশিংটন। সিসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত। জুলাই আন্দোলনকারীরা একদিন পৃথিবীকে নেতৃত্ব দেবে আশার প্রধান উপদেষ্টার। নতুন প্রজন্মকে বিশ্ব নাগরিক হওয়ার আহ্বান। পাসপোর্ট জালিয়াতি বন্ধের তাগিদ। শিশুদের প্রশিক্ষণ দিয়ে মোটরসাইকেল চুরি, থানার ভেতরেও হানা। 1500 সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ধরা পড়ল দুর্ধর্ষ চক্রের নেটওয়ার্ক। 9 দিনের অভিযানে গ্রেফতার 4। ক্ষমতায় গেলে তরুণ ও নারীদের কর্মসংস্থানের জন্য নতুন শিল্পখাত তৈরি করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, 24-এর আন্দোলন ব্যর্থ করতে না চাইলে ধানের শীষে ভোট দিতে হবে। ভোটাধিকার নিয়ে নতুন ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ময়মনসিংহ, গাজীপুর ও রাজধানীর উত্তরায় নির্বাচনী জনসভায় কথা বলেন বিএনপি চেয়ারম্যান। মিজানুর রহমানের ক্যামেরায় মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। দুই দশক পর ময়মনসিংহের মাটিতে তারেক রহমান স্লোগানে মুখরিত জেলা সার্কিট হাউস মাঠ। উষ্ণ অভ্যর্থনায় সিক্ত বিএনপি চেয়ারম্যান হাত নেড়ে শুভেচ্ছা জানালেন ভোর থেকে অপেক্ষমান ময়মনসিংহ বিভাগের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি। কানায় কানায় পূর্ণ মাঠে উচ্ছ্বসিত কর্মী, সমর্থক ও ময়মনসিংহবাসী। বিকেল 3:30টায় জনসভা মঞ্চে আসেন তারেক রহমান। ধানের শীষে ভোট দিতে হবে। বক্তব্যের শুরুতেই স্থানীয় সমস্যা সমাধান সহ কর্মসংস্থানের মাধ্যমে মাদক মুক্ত দেশ গড়ার প্রত্যয় জানান বিএনপি চেয়ারম্যান। তরুণ বেকারদের মাদক সমস্যা দূর করার জন্য কর্মসংস্থান ব্যবস্থার কথা বললাম। অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে আমরা কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদের। বিএনপি দুর্নীতি করে থাকলে সে সময় সরকারে থাকা জামায়াতের 2 মন্ত্রী কেন পদত্যাগ করেনি এমন প্রশ্ন রেখে তারেক রহমান বলেন, দলটি পলাতক স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে। দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2 জন সদস্য বিএনপি সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? অনেক দল আছে যারা এসে অন্য দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলে। আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি, তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। দেশ জুড়ে ধারাবাহিক নির্বাচনী প্রচারণার 3য় ধাপে ময়মনসিংহে এসে দেশ গড়ার নানা পরিকল্পনার পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতিও দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ গড়ে তুলতে একমাত্র বিএনপিরই সঠিক পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেন তিনি।
ময়মনসিংহের পথসভা শেষে গাজীপুরের সমাবেশে মঙ্গলবার রাত 11:30টায় পৌঁছান তারেক রহমান। স্থানীয় নানা সমস্যা সমাধানের পাশাপাশি দেশ গড়ার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। বলেন, ক্ষমতায় গেলে তরুণ ও নারীদের কর্মসংস্থানের জন্য গার্মেন্টস শিল্পের মতো নতুন শিল্প খাত তৈরি করবে বিএনপি। এ সময় তিনি 24-এর আন্দোলনের মতো ভোটের মাঠেও গাজীপুরবাসীকে লড়াই অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। জয়দেবপুর রেল ক্রসিং এর উপরে একটা ওভারপাস নির্মাণ করা, যেটা নির্মাণ করলে আপনাদের এখানে যে বিআরটি প্রকল্প আছে এইটা বাস্তবায়ন করে এই যে যানজট, অসহ্য যানজট, এই যানজট যাতে দূর হয়, আপনারা যাতে সহজে চলাফেরা করতে পারেন। এই যে যেমন গার্মেন্ট শিল্প আছে, এই গার্মেন্ট শিল্পের মতো নতুন আরো আমরা শিল্প আনবো, যেখানে আমাদের আরো বেশি সংখ্যক মা বোনেরা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। পরে রাত 12:30টায় রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এ সময় 24-এর অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার বিতাড়িত করতে উত্তরাবাসীর ভূমিকার কথা স্মরণ করেন তারেক রহমান। বলেন, আর কোনো ফ্যাসিস্ট যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। 2024 সালের যে জুলাই অভ্যুত্থান, যে 5ই আগস্ট ঘটেছিল, এই উত্তরার মানুষ সেটিকে সফল করেছিল অনেকাংশে। একটি পক্ষ আগেও যেমন ষড়যন্ত্র করেছিল, অধিকারকে কেড়ে নিয়ে গিয়েছিল, ঠিক এখনো কেউ এর বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা যদি সমর্থন দেন তাহলে যে কোনো ষড়যন্ত্রের বেড়াজাল থেকে আমরা বাংলাদেশকে বের করে নিয়ে আসতে পারবো। গণতন্ত্র সুসংহত করতে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ অবস্থান নেয়ার আহ্বান জানান তারেক রহমান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ। কাল উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং বগুড়ায় আব্দুল আওয়াল। সবশেষ খবর জানতে সরাসরি শুরুতে যাচ্ছি রকির কাছে। এখানে এই জনসভা স্থলে এসে এখানে তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। আগামীকাল 29 জানুয়ারি এই রাজশাহী মহাসমুদ্রে পরিণত হবে, এমনটাই আসলে বলছেন দলটির নেতাকর্মীরা। আসলে এই বিএনপির যে কালকে জনসভা রয়েছে, নির্বাচনী জনসভাকে ঘিরে যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো নিয়ে আসলে দলটির যারা শীর্ষ নেতৃবৃন্দ আছে রাজশাহী মহানগর বিএনপি সহ এই শীর্ষ নেতৃবৃন্দরা আসলে কথা বলছেন। আমরা তাদের কথা শুনছিলাম কিছুক্ষণ আগে। তারা যেমনটি বলছিলেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি নির্বাচনী জনসভা কালকে করতে চান এবং লোকে লোকারণ্য হয়ে যাবে এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠ। কারণ দীর্ঘ 22 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে আসছেন। এই বিষয় নিয়ে আসলে কথা বলছেন মিজানুর রহমান মিনু, দলটির সিনিয়র নেতা। আমরা এখন তার বক্তব্য একটু শুনে আসি। যে রাষ্ট্র ক্ষমতা তিনি ওই অন্য সামরিক শাসনের মধ্যে নয়, দেশকে নিরাপদ রাখার জন্য, এবং 4-5 বছরের মধ্যেই তিনি পৃথিবীর বিশ্বে বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ এবং বাংলাদেশের যে কৃষিতে সফল দুর্ভিক্ষ থেকে খাদ্য সংসম্পন্ন বাংলাদেশকে খাল খননের মধ্য দিয়ে এবং 4টি ফসল উৎপাদনের মধ্য দিয়ে বাংলাদেশ তার অগ্রগতি অর্জন করেছিল। এবং তারই সময় বাংলাদেশ থেকে হাজার হাজার দক্ষ আমাদের ভাইরা বিদেশে শ্রম বাজারে ঢুকেছিল। আজকের এই গার্মেন্টস শিল্প শহীদ জিয়ার, যা দ্বারা বাংলাদেশের সবচেয়ে বৈদেশিক অর্থ আসে, ঠিক তেমনিভাবে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নেতাও সেই একই পরিকল্পনা করেছেন। কোনো নট মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি, আওয়ামী লীগের দুর্নীতি, হাসিনার দুর্নীতি, তার দোসরদের দুর্নীতি, তার পরিবারের দুর্নীতি। আমাদের নেতার হচ্ছে প্রত্যাশা পূরণ, যে মানুষকে সুখী সমৃদ্ধশালী করা এবং নিরাপদে রাখে, এবং উই ডু ইট শর্টলি। অ্যান্ড রাজশাহী মহানগরী এবং এই অঞ্চলে মানুষের যে প্রত্যাশা, ইনশাল্লাহ আগামী দিনে সেই প্রত্যাশা পূরণ করা হবে। এবং আপনাদের সন্তান হিসেবে দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমার ধারণা, আমরা 1991 সালে আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমরা 1996 দুইটি অংশগ্রহণ করেছিলাম 2001 সালে, এবং তার মধ্যে 1996 পরেরটা এবং তারপরটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। 1991 সালে আমরা এই 39টি আসনের মধ্যে আমরা 35টি আসন পেয়েছিলাম,
আর 1900 কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নওগাঁ হয়ে কিন্তু তার নিজ যে পৈতৃক জেলা অর্থাৎ ঘরে ফিরবেন বগুড়ায় দীর্ঘ 2 দশক পর, এবং ইতিমধ্যেই বগুড়ায় যে তিনি আসছেন দীর্ঘ 2 দশক পর, তাকে ঘিরে কিন্তু এই শহরে আলতাপুর নেছে খেলার মাঠ, যেখানে আগামীকাল রাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এক ঐতিহাসিক জনসমুদ্রের জনসভায় অংশগ্রহণ করবে, নির্বাচনী সভায়। সেখানে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জেলা বিএনপির, এবং ইতিমধ্যেই কিন্তু এখানে জেলা বিএনপির শীর্ষ নেতারা যারা আছেন তারা কিন্তু সকাল থেকেই এই যে জনসভা স্থল রয়েছে সেখানে কিন্তু তারা পরিদর্শন করছেন। এবং যেমনটি বলছিলাম যে নওগাঁ হয়ে কিন্তু বগুড়া যে আদমদিঘি, দুপচাচিয়া এবং আলু উপজেলা হয়ে কিন্তু আসলে তিনি বগুড়া শহরে প্রবেশ করবেন, এবং আগামীকালকে কিন্তু এখানে নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার পর রাত্রি যাপন শেষে 30 জানুয়ারি তার যে নিজ আসন থেকে নির্বাচন করছেন বগুড়া 6 সদর আসন থেকে, সেখানে জনসভার জন্য কিন্তু আসলে তিনি যাবেন, এবং সাধারণ মানুষদের দ্বারে দ্বারে গিয়ে কিন্তু বগুড়া সদর উপজেলার যে পৌর এলাকার ওয়ার্ড গুলো রয়েছে, যে ইউনিয়ন গুলো রয়েছে, সেখানে নিজের জন্য কিন্তু তিনি এই সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করবেন। এবং এরপরে কিন্তু আসলে আগামীকাল অর্থাৎ 30 জানুয়ারি বিকেল নাগাদ, আগামী পরশু বিকেল নাগাদ কিন্তু তিনি যাবেন তার নিজ বাবা যিনি প্রয়াত ও রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলীতে, সেখানে বগুড়া 7 আসনের যে প্রার্থী রয়েছেন তার পক্ষে কিন্তু নির্বাচনী জনসভায় অংশ নিয়ে বাবার যে পৈতৃক ভিটা রয়েছে গাবতলীর বাগবাড়িতে, সেখানে কিন্তু তিনি যাবেন। এবং সর্বশেষ গত 2006 সালের 24 ডিসেম্বর কিন্তু বিএনপি চেয়ারম্যান মা প্রয়াত বেগম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর সঙ্গে কিন্তু তিনি বগুড়া এসেছিলেন। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী এবং বগুড়ায়। নির্বাচনী প্রচারণায় 11 দলীয় ঐক্যের নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে জনসংযোগে তিনি বলেন, জাতি হামলাকারীদের ক্ষমা করবে না। এ সময় দ্রুত নিরাপত্তার শঙ্কা কেটে যাবে আশা প্রকাশ করে ভোটের মাধ্যমে দেশকে শৃঙ্খলার পথে নেয়ার তাগিদ দেন আমির। এবার রাজধানীর ভোটের মাঠে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সকাল থেকে জনসংযোগ শুরু করেন নিজ নির্বাচনী আসন ঢাকা 15-তে। এ সময় পায়ে হেঁটে ভোটারদের কাছে যান ডাক্তার শফিকুর রহমান। দোকানপাট, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। বহুতল ভবনের আবাসিক ভোটারদের সঙ্গেও সংযুক্ত হন, হাত নেড়ে শুভেচ্ছা জানান সবাইকে। ভোটারদের মধ্যেও দেখা যায় বিপুল উৎসাহ, উদ্দীপনা। এ সময় তিনি সাংবাদিকদের অভিযোগ করেন, সারা দেশে জামায়াতের নারী কর্মীদের উপর হামলা করা হচ্ছে। বলেন, হামলাকারীদের অতীতের মতো ক্ষমা করবে না জাতি। দেখেন, শুধু নাসিরুদ্দিন পাটোয়ারি কেন, এর আগে আদিবের উপরে হয়েছে, আমাদের লোকদের উপরে জায়গায় জায়গায় হয়েছে, এমনকি মা বোনদের পেটে লাথি দেওয়া হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করব, এটার নাম রাজনীতি নয়, এটা অপসংস্কৃতি, রাজনীতির নামে এখান থেকে বের হয়ে আসতে। কিন্তু কেউ যদি না আসেন, জনগণ খুবই সচেতন, জনগণের চোখ খুব ধারালো, তির্যকভাবে গিয়ে পড়ে। যিনি সীমা লঙ্ঘন করবেন তাকে জনগণ অতীতে ক্ষমা করে না, এবারও করবে না। তবে আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি একটা সুন্দর নির্বাচন হোক, একটা মানে আমাদের মধ্যে হারমোনিয়াস রিলেশন থাকুক, এবং সেই রিলেশনটা মেনটেন করে সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশটাকে আমরা একটা শৃঙ্খলার দিকে নিয়ে যাই। এর আগে উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে মত বিনিময় করেন ডাক্তার শফিকুর রহমান। খোঁজ খবর নেন মিরপুরের শিক্ষা ব্যবস্থার। এ সময় শফিকুর রহমান বলেন, জামাত ক্ষমতায় গেলে উন্নত আধুনিক মানে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। দেশের বিদ্যমান কিছু সমস্যা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলে, আমরা আগেই বলেছি, শিক্ষা প্রথম, শিক্ষা দ্বিতীয়, শিক্ষা তৃতীয়, এটাই আমাদের প্রায়োরিটি। এরপরে অন্যগুলাতে হাত দেব। এখানে দুইটা জিনিস আমরা চেষ্টা করব এসার্ট করার, একটা মোরাল এডুকেশন আর একটা হচ্ছে প্রফেশনাল এডুকেশন। আমাদের দেশে এই দুইটারই এখন দারুণ অভাব। যদি এই দুই দিক কভার করে হয়, তাহলে দেশ কিংবা প্রবাসে যেখানেই আমরা থাকি না কেন, আমরা সাবস্টেন্সিয়ালি কন্ট্রিবিউট করতে পারবো ইনশাআল্লাহ। এ সময় নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান শফিকুর রহমান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে জমজমাট নির্বাচনী প্রচারণা, সমস্যার সমাধান ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। ধানের শীষের প্রার্থীরা বলছেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে একটি মহল। এনসিপির প্রার্থীরা বলছেন, তাদের উপর আঘাত এলে এবার পাল্টা আঘাত করা হবে। নির্বাচনের পরও মানুষের সমস্যা সংকটে পাশে থাকার আশ্বাস
জামাত প্রার্থীদের। দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। মুহুর্মুহু স্লোগানে ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে নগরীতে। প্রতিদিনের মতোই বুধবার সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত বিএনপি, জামায়াত, এনসিপি সহ সব দলের প্রার্থী। ঢাকা ৮ আসনে উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের মন জয়ে অলিগলি চষে বেড়াচ্ছেন ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। মতিঝিলে ব্রাদার্স ক্লাব মাঠে গণজমায়েতে প্রতিপক্ষের সঙ্গে বিতর্কে যেতে চান না জানিয়ে তিনি বলেন, বিএনপিকে কালিমা লিপ্ত করতে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। একই আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসরুদ্দিন পাটোয়ারি গণসংযোগ করেন কমলাপুর রেল স্টেশনে। বলেন, পরিবর্তন আনার বদলে আগের ব্যবস্থার নব্য পাহারাদার হতে চায় অনেকে। তারা বিএনপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তাদের কাছে তাদের নিজের জন্য বলার কিছু নাই। আমরা কোন প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফেসাদ করব, বিএনপি কোন প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফেসাদ করতে চায় না। এখন কেউ যদি সিস্টেম পাহারা পরিবর্তন না করে নব্য পাহারাদার শাস্তি চায়, সেই বৈষম্যের পাহারাদার শাস্তি চায়, আমাদের তো তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। ঢাকা ১৪ আসনে নির্বাচনী ইশতেহার ও আচরণবিধি প্রতিপালন বিষয়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থী। আমার সবুজ পরিচ্ছন্ন নিরাপদ ঢাকা আসন গড়ে তোলার যে পরিকল্পনা, সেখানে ঢাকা ১৪ আসনের প্রতি এলাকায় রাস্তা, গলি, ফুটপাত চলাচলের উপযোগী করে ইনশাআল্লাহ আমরা সংস্কার করব। প্রত্যেকটি হিসাব প্রত্যেক ৬ মাস অন্তর অন্তর আমি জনসংখ্যা প্রকাশ করবো ইনশাআল্লাহ। জনগণকে আমার কাছে আসতে হবে না, আমি জনগণের কাছে যাব। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে সমস্যার কথা শুনে সেই অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দেন ঢাকা ৬ ও ১৬ আসনের বিএনপি প্রার্থী। ওনারা ওনাদের সমস্যাগুলো তুলে ধরছেন এবং আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি চাচ্ছেন আমরা যাতে এই সমস্যাগুলোর সমাধান করি। আমাদের যে জামাতের যিনি প্রার্থী রয়েছেন এবং তার যারা নেতৃবৃন্দ রয়েছে, তারা বাসায় বাসায় গিয়ে এনআইডি কার্ড নাম্বার নিচ্ছে এবং এনআইডি কার্ড নাম্বার নিয়ে তারা ভোটে কারচুপি করার একটি পরিকল্পনা করছে। ঢাকা ১১ আসনে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও জনসংযোগে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম বলেন, হামলা হলে আর বসে থাকবেন না তারা। যদি মনে করে এবারে নির্বাচন আসলে দখল করে গায়ের জোরে আসলে জিতে আসবে, এইটার কোনো সুযোগ থাকবে না। কারণ মানুষ এবার কিন্তু ৫ই আগস্টের পরে, অভ্যুত্থানের পরে মানুষ অনেক বেশি সচেতন। আমাদের বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে, আতঙ্ক তৈরি করা হচ্ছে। প্রত্যক্ষ বাধা আসে নাই, কিন্তু পরোক্ষ বাধা আসলে আসতেছে, এবং প্রত্যক্ষ বাধা যদি আসে সেটা আমরা প্রতিহত করব। ঢাকা ৯ আসনে প্রচারে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ঘরে বসে যারা ব্যবসা করতে চান তাদের জন্য পুঁজির ব্যবস্থা করার আশ্বাস দেন সাবেক এই এনসিপি নেত্রী। ঘরের মেয়ের মতো, বোনের মতো মানুষ আসছে, একদমই আপন করে নিচ্ছে এই প্রচারণায়। আমরা আসলে তো শোডাউন বা ওইরকম কিছুভাবে আসছি না, তাদেরই দোরগোড়ায় আসছি, বাজারে, উঠানে। সো খুব আপন করেই নিচ্ছে, সমস্যাগুলোর কথা বলছে, স্বপ্নের কথা বলছে। এদিন সকালে ঢাকা ১৮ আসনের নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্না প্রচারণা চালান রাজধানীর খিলক্ষেত এলাকায়। মায়মুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা। নির্বাচনে জয়ী হলে কাউকে দুর্নীতি করতে না দেওয়ার অঙ্গীকার বিএনপি প্রার্থীদের। নির্বাচন ঘিরে সহিংসতা থামানোর তাগিদ দিয়েছেন জামাত প্রার্থীরা। কর্মসংস্থান তৈরি করে তরুণদের আত্মনির্ভরশীল করার অঙ্গীকার এনসিপির। দেশ জুড়ে নির্বাচনী ডামাডোল, পাড়া মহল্লায় উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা। প্রচারণার সপ্তম দিন বুধবার সকালে দিনাজপুর ৬ আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী ডক্টর AZM জাহিদ হোসেন। বিপুল জনসমর্থন নিয়ে ধানের শীষ জয়ী হবে বলে প্রত্যাশা করেন তিনি। উঠান বৈঠক করেন নেত্রকোনা ১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। নির্বাচনে জয়যুক্ত হলে কাউকে দুর্নীতি করতে দেবেন না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এদিকে নির্বাচিত হলে নোয়াখালীর চাটখিল সোনাইমুড়িতে চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। এবারকার নির্বাচনে বিশেষত্ব হলো যে বিদেশ থেকে, ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, মিডল ইস্ট থেকে অনেক লোকজন আসছে নির্বাচন উপলক্ষে। ধানের শীষ এই অঞ্চল থেকে
বিপুলভাবে জনসমর্থন নিয়ে দেশ সেবা করার সুযোগ পাবে বলে আমি অত্যন্ত আশাবাদী। খুলনার ডুমুরিয়ায় প্রচারণায় খুলনা ৫ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ততই সহিংসতা বাড়ছে। প্রত্যেকটি ওয়ার্ডে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার AKM ফজলুল হক। প্রত্যেকটা ওয়ার্ডে একটি করে সরকারি প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার থাকা দরকার ছিল। জামায়াতের পক্ষ থেকে তো আমাদের কোনো উস্কানি নাই, কার উপরে আমরা কখনো আক্রমণ কিছু করি নাই, বরং একতরফা আমাদের প্রতিপক্ষ বন্ধু যারা রাজনীতি করছেন তারাই মিথ্যা কথা বলে যাচ্ছেন, সন্ত্রাস করছেন, হুমকি দিচ্ছেন। কুমিল্লার দেবিদ্বারে এনসিপির নির্বাচনী পদযাত্রায় দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, একটি দল নতুন চাঁদাবাজির পরিকল্পনায় নেমেছে। ১১ দলীয় জোটের বিজয় হলে নরসিংদী ২ আসনকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন এনসিপি প্রার্থী গোলাম সারোয়ার তুষার। গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার প্রচারণার উদ্দেশ্যে দেশ জুড়ে ১১ দিন ব্যাপী এই নির্বাচনী পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। প্রচারণার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মতিঝিলে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ, সূত্রাপুর এলাকায় আছেন নাইম হাসান এবং ফেনীতে আতিয়ার সজল। সরাসরি প্রথমে যাচ্ছে মেঘের কাছে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচারণা কিন্তু অনেকটাই উত্তাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখছি যে ঢাকা ৮ আসনের যে বিএনপি প্রার্থী রয়েছেন অর্থাৎ মির্জা আব্বাস, তিনি কিন্তু মূলত আজ মতিঝিল থেকে এই গণসংযোগ কিন্তু শুরু করেন এবং প্রথমে আমরা দেখেছি যে মতিঝিলে তিনি একটি মাঠে মূলত গণজমায়েতের আয়োজন করেন এবং গণজমায়েতের পর তিনি মূলত হচ্ছে যে এই যে ব্রাদার্স ক্লাব মাঠের সামনে থেকে শুরু হয়ে শাপলা চত্বর, দৈনিক বাংলা, পুরোনো পল্টন মোড় এবং মুক্তাঙ্গন, গোলাপশাহ মাজার, বঙ্গবাজার হয়ে অবশেষে তিনি কিন্তু এখন যে রমনা মডেল থানা রয়েছে ঠিক রমনা মডেল থানার সামনে কিন্তু তিনি অবস্থান করছেন এবং সেই সঙ্গে আমরা দেখছি যে এখানে বিপুল সংখ্যক নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু তিনি যে প্রচারণা সেটি কিন্তু তিনি শুরু করেছেন এবং এখানকার যে সকল ভোটাররা রয়েছে তাদের সাথে কিন্তু তিনি কথা বলছেন এবং ভোটাররাও তাদের কথা কিন্তু তাদের এই বিএনপির যে ৮ আসনের যে প্রার্থী অর্থাৎ মির্জা আব্বাসকে কিন্তু তারাও বলছেন এবং তিনি এই মিছিলের মাধ্যমে আমরা দেখেছি লিফলেট বিতরণ করছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে স্কুল কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু তিনি কথা বলতে দেখেছি। সব মিলিয়ে যদি বলতে চাই যে এই ৮ আসনের বিশাল বড় এক মিছিল কিন্তু আজ কিন্তু এই গণজামায়াতের যে মিছিল সেটি কিন্তু আজ কিন্তু জানান দিচ্ছে যে দলের যে শক্তি অর্থাৎ নির্বাচনের যে শক্তি সেটি কিন্তু জানান দিচ্ছে। আমরা দেখছি এই ৮ আসনের বিএনপি প্রার্থী, আমরা দেখছি যে শুধুমাত্র এখানে দলের নেতাকর্মীরা নয়, এখানে এলাকাবাসীর পাশাপাশি আমরা দেখেছি যে শিশুরাও কিন্তু রয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখছি যে এখনো প্রচারণা চলছে এবং সব মিলে একদম আমরা দেখছি যে এই নির্বাচনী প্রচারণা অনেকটা কিন্তু জমে উঠেছে আসন্ন নির্বাচনকে সামনে রেখে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আমরা এখন একটু সূত্রপুরে যেতে চাই, সেখানে আছে আমার আরেক সহকর্মী নাইম হাসান, তার কাছে আমরা যেতে চাই। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর গোপীবাগে ঢাকা ৬ আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেনের বাড়ির সামনে। মূলত আজকে সকাল থেকে তিনি এই গোপীবাগের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন। সেই প্রচারণা শেষে কিছুক্ষণ আগে তিনি তার বাড়িতে প্রবেশ করেছেন। সেখানে মূলত তিনি আজকে যে দুপুরের খাবার, সেই দুপুরের খাবার গ্রহণ করবেন। সেই দুপুরের খাবার গ্রহণ করার পর তিনি মূলত আজকে গোপীবাগের যে আরও যে সকল ওয়ার্ডগুলো রয়েছে, যে ওয়ার্ডগুলোতে এখনো প্রচারণা চালাননি, সেই ওয়ার্ডগুলোতে তিনি প্রচারণা চালাবেন। এর মধ্যে আমরা জানতে পেরেছি যে তিনি আজকে দুপুরের এখান থেকে খাবার গ্রহণ করে এখান থেকে বের হয়ে ব্রাদার্স ক্লাব সহ এখানকার যে আশেপাশের সড়ক বা এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে তিনি হচ্ছে নির্বাচনী প্রচারণা চালাবেন। দর্শক, আমরা যদি দেখাতে চাই, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাড়ির সামনে, যেখানে তার নেতাকর্মীরা তারা অপেক্ষায় রয়েছেন। মূলত এই নেতাকর্মীরাই তারা আজকে সকাল থেকে বিভিন্ন প্রচারণা চালিয়েছেন গোপীবাগের বিভিন্ন এলাকায়। আমরা যদি আরেকটু বলতে চাই যে ঢাকা ৬ আসনে মূলত প্রায় ৩ লাখের মতো ভোটার রয়েছে। এখানে নির্বাচনে ইশরাক হোসেন ছাড়াও জামাতের প্রার্থী আব্দুল মান্নান সহ আরও বেশ কয়েকজন প্রার্থী
প্রার্থী নির্বাচন করছেন। আমরা যদি এই সকাল থেকে এখন পর্যন্ত ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণা সম্পর্কে একটু বলবো, তিনি কিন্তু আজকে সকালবেলা যে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন গোপীবাগের ৮ নং গল্লি থেকে, এরপরে তিনি এখানকার যে আশেপাশের যে সড়কগুলো সেই সড়কগুলোতে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তিনি ভোটারদের বলেছেন যে এখানে যে মূল সমস্যা গ্যাসের সংকট, সেই গ্যাসের সংকট শেষ করে আরও বিভিন্ন কাজ। দর্শক, এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন সোহেল, তার কাছে চলে যাব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ফেনীর 3টি সংসদীয় আসনে 26 জন প্রার্থী রয়েছে যারা ভোটের মাস চষে বেড়াচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি ফেনীর ছাগলনাইয়া উপজেলার রেজুমি এলাকায়। দেখতে পাচ্ছেন এখানকার ফেনীর সংসদীয় আসন 1, এই আসনটিতে 3টি উপজেলা নিয়ে গঠিত। 3টি উপজেলার এই যে আসনটি, সেখানে কিন্তু 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে অন্যতম প্রার্থীরা রয়েছেন বিএনপি এবং জামাতের যে প্রার্থীরা দেখছেন তারা কিন্তু অন্যান্য প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু মাঠ চষে বেড়াচ্ছেন। এই মুহূর্তে জামাতের যিনি প্রার্থী রয়েছেন SM কামাল উদ্দিন, তিনি তার পক্ষে এবং যে ভোটারদের পক্ষে নিতে সকাল থেকে আমরা দেখেছি প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং নিরলসভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে তার সমর্থন তিনি আদায় করতে পারেন সেভাবে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এবং তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে রফিকুল ইসলাম মজনু, তিনি কিন্তু ধানের শীষের প্রার্থী, তিনিও এরকম মাঠ চষে বেড়াচ্ছেন আমরা দেখেছি। শুধু ওনারাই নয়, যত প্রার্থী রয়েছে 7 জন প্রার্থী তারা কিন্তু এই আসনটিতে এখানে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে। এই আসনটিতে মূলত 3,82,126 জন ভোটার রয়েছে এবং 121টি ভোট কেন্দ্রে এই সকল ভোটাররা 12 ফেব্রুয়ারি তারা ভোট প্রয়োগ করবে তাদের। এবং জানেন যে সব কিছু মিলে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি কিন্তু এখানকার ভোটাররা ভোট দিয়ে তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবে, যারা এখানকার মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কাজ করবে এবং সকল অসমাপ্ত কাজের প্রতিশ্রুতি তারা দিচ্ছে। তারা নির্বাচিত হয়ে এবং সংসদে এসব গণমানুষের কথা বলবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড করবে, সেই প্রত্যাশায় যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার জন্য মুখিয়ে আছে এই আসনের ভোটারেরা। রাজধানীর পাশাপাশি ফেনী থেকে নির্বাচনী প্রচারণার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, ভোটের ফলাফল নির্ধারণ করবে জনগণ। যারাই জয়ী হবে তাদের সঙ্গে এই কাজ করবে যুক্তরাষ্ট্র। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সিইসির সঙ্গে বৈঠক শেষে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। পরে ইসি সচিব আক্তার আহমেদ জানান, নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র। বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আসেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরুদ্দিনের সঙ্গে। দ্বিপক্ষীয় এই বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়। সিইসির সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত। বলেন, বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। ভোটের ফলাফলে যারাই জয়ী হয়ে আসবে তাদের সঙ্গেই কাজ করবে। সামনের নির্বাচন নিয়ে আমার দেশ খুবই আগ্রহী। যুক্তরাষ্ট্র কারো পক্ষ নিচ্ছে না, তারা জনগণের পক্ষে। যে কোনো নির্বাচিত সরকারের সাথে আমরা কাজ করব। পরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ভোট পর্যবেক্ষণে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র। ওখান থেকে কোনো পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন, যেটা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন। বাট দে আর নট দ্য ফর্মাল অবজারভার্স, ওনারা এমনি দেখতে যাবেন ভোটের অবস্থাটা কি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্বাচনী পরিবেশ নিয়ে বাড়াবাড়ি হচ্ছে কিনা তা নিয়েও রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলেও জানান ইসি সচিব। আইনশৃঙ্খলা বাহিনী বা কারোর কাছ থেকে কোনো ওভারডুইং যে এর কোনো খবর আমরা পেয়েছি কিনা। আমি বললাম যে দেখেন, প্রাথমিকভাবে এই খবরগুলো আসে স্থানীয়ভাবে। আমাদের এখানে যদি আসে এমন কোনো এরকম কথা হয় আমাদের নলেজে নাই। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনকারীরা একদিন পৃথিবীকে নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে নতুন প্রজন্মকে বিশ্ব নাগরিক হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় পাসপোর্ট জালিয়াতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সরকার প্রধান। দেশের তথ্য প্রযুক্তি খাতের সর্ববৃহৎ প্রদর্শনী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো বুধবার সকালে রাজধানী বাংলাদেশের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রদর্শনীর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, অতীতে নাগরিক সেবার ডিজিটালাইজেশন শুধু কাগজে কলমে থাকলেও বাস্তবায়ন হয়নি। আমরা নাগরিক সেবা দেওয়ার চেষ্টা করছি।
আমি প্রথম দিন থেকে চেষ্টা করছি যে এটা কেন হবে না। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উপর আস্থা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, এই তরুণরাই একদিন নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে, শুধু বাংলাদেশ নয়, তারা গোটা বিশ্বের নেতৃত্ব দেবে। তাদের কোনোটাতে ঘাটতি নাই, আমরা শুধু টেনে রাখছি, তাদেরকে টেনে ধরছি। তাদেরকে ছেড়ে দিলে সে ঘুড়ির মতো উড়ে বেড়াবে। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, জালিয়াতিতে পৃথিবীতে চ্যাম্পিয়ন বাংলাদেশ। এতে বিদেশে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। প্রযুক্তি খাতের উন্নয়ন করা গেলে জালিয়াতি ও অনিয়ম কঠোরভাবে বন্ধ হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন, আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছি আমরা। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026 চলবে 31 জানুয়ারি পর্যন্ত। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। সাভারে একটি বাড়িতে আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ 4 জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের শরীর 15 থেকে 30% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। পোড়া আসবাবপত্র দেওয়ালে চিত্রই বলে দেয় আগুনের ভয়াবহতা। মঙ্গলবার রাতে আশুলিয়ার ইসলামনগর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদে জড়ায় আব্দুস সোবহান রায়হান ও তার ভাই হাসিবুর রহমান রাহাত। মীমাংসার জন্য ডেকে নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুলকে। কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা মোটরসাইকেলে তেল ছড়িয়ে আগুন ধরিয়ে দেয় রায়হান। দগ্ধ হন 4 জন। তারা বাপু তারা ঝগড়া করে, তো ঝগড়া করতে পারে, তারা নাকি বাইর করে দিচ্ছে। রায়হানকে কইছে তুই যাও, সাহেব বাইরে আইয়া পেট্রোল নাকি নিয়ে মানে ঘরে বাইরে মানে সমানে দেওয়া শুরু করছে, দিয়ে আবার হ্যাঁ ম্যাচ জ্বালাই দিছে। ছেলের বন্ধুরা নিবাইতে চেষ্টা করছে, তো ছেলেও খুব আহত হয়েছে, ছেলের বন্ধুরা আহত হয়েছে। দগ্ধদের উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে 2 জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে এবং বাকিদের ভর্তি করা হয় মোহাম্মদপুরের একটি হাসপাতালে। সাইফুল যিনি, উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র। ওনার হচ্ছে 30% পুড়েছে, ওনার শ্বাসনালী ও বার্ন আছে। আর বাকি যিনি, ওনার হচ্ছে 15% পুড়েছে। 30% যার পুড়েছে সাইফুল, ওনাকে আমরা আইসিইউতে শিফট করেছি। দগ্ধদের মধ্যে সাইফুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সময় সংবাদ, সাভার। গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। একই সঙ্গে 5 জনকে আমৃত্যু কারাদণ্ড এবং 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। সকালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। প্রত্যেক আসামিকে 10,000 টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়। 2016 সালের 17 ফেব্রুয়ারি রাতে বাসুকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায় হামলাকারীরা। পরদিন হাসপাতালে মারা যান তিনি। দুপুরের সময় আরও থাকছে, চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে আজ 18 ম্যাচ। লিসবনে গুরু শিষ্যের লড়াইয়ে মুখোমুখি রিয়াল বেনফিকা। ডু অর ডাই ম্যাচ মরিনিওর কোপেনহেগেনের প্রতিপক্ষ বার্সেলোনা। মোটরসাইকেল চুরির এক দুর্ধর্ষ নেটওয়ার্ক, যার মূল হোতা ঢাকার বাইরে দেন চুরির প্রশিক্ষণ। টার্গেট করেন বিভিন্ন গ্যারেজ। এরপর 12 থেকে 15 বছরের শিশুদের পাঠানো হয় বাইক চুরির মিশনে। চক্রটি এতটাই দুর্ধর্ষ যে থানার ভেতরের গ্যারেজ থেকেও চুরি করতে ভয় পায় না। সম্প্রতি রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে বাইক চুরির পর 1,500 সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে 9 দিনের অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে চুরির বাইকসহ চক্রের 4 সদস্যকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। 10 জানুয়ারি ভোর 4:39 রাজধানীর ভাটারা থানার সিসিটিভি ফুটেজে দেখা যায় গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা করছে 2 জন। এ সময় বাইকের অ্যালার্ম বেজে উঠলে সেটি খুলে ফেলা হয়। কিছুক্ষণ পর বাইকটি নিয়ে পালিয়ে যান তারা। থানা থেকে চুরির পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে পুলিশ। শুরু হয় অভিযান। 1,500-এর বেশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর ব্রাহ্মণবাড়িয়ায় সন্ধান মেলে মোটরসাইকেলটির। টানা 9 দিনের অভিযানের পর উদ্ধার হয় বাঞ্ছারামপুর থেকে। গ্রেফতার করা হয় 4 জনকে। চোর চুরি করবে, যেখানেই স্পেস পাবে, সুযোগ পাবে, সেখানেই চুরি করবে।
সবচেয়ে বড় কথা হলো আমরা এটা উদ্ধার করেছি এবং আন্তজেলা চোর মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য তারা। আসামিদের গ্রেফতারের পর আশ্চর্য হয় পুলিশ। 2 চোরই শিশু, যাদের একজনের বয়স 15 আর একজনের 16। অন্য 2 জন রহমতুল্লাহ ও ইব্রাহিম এ চক্রের মূল হোতা। শিশুদের প্রশিক্ষণ দিয়ে চুরির জন্য ঢাকায় পাঠায় তারা। বিভিন্ন গ্যারেজের খোঁজ দেন চক্রের আরেক সদস্য সাইদুর। বসুন্ধরা আশেপাশে এলাকায় সাইদুর নামে একটা ছেলে আছে, এই হচ্ছে তাদের লোকের দেয় কোন জায়গায় চুরি করতে হবে, রেকি করে সে জানায়। তারপরে এই ছেলে দুটা প্রশিক্ষণ দিয়ে এদেরকে দিয়ে চুরি করে। রহমতুল্লাহ এবং ইব্রাহিম এরা ক্রয় বিক্রয় করে। চক্রটি মোটরসাইকেল চুরির পর রং, ইঞ্জিন, চেসিস ও নম্বর প্লেট পরিবর্তন করে সীমান্ত এলাকায় বিক্রি করে দেয়। 2 বছরে অর্ধশতাধিক বাইক চুরি করেছে তারা। চাবি ছাড়াই ঘাড় লক খোলে এবং ঘাড় লক খোলার পরে মোটরসাইকেলের যে ইগনিশন হয়, ইলেকট্রিক যে লাইন, ইলেকট্রিক লাইনটা ডাইরেক্ট করলে তখন আপনার ঘাড় লক করা মোটরসাইকেল চলতে থাকে। চুরি করা মোটরসাইকেলগুলো তারা বিভিন্ন জায়গায় ক্রয় বিক্রয় করে, ট্যাম্পারিং করে, কাগজপত্র বদলায়, ইঞ্জিন নাম্বার, চাসিস নাম্বার চেঞ্জ করে হয়তো আমাদের দেশের সীমান্ত এলাকায় তারা এটা ক্রয় বিক্রয় করে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের পাশাপাশি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে কাজ করছে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 14 বছর পর ঢাকা করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে কাল। ট্রানজিট না থাকায় কমবে সময়, বাঁচবে সর্বনিম্ন 30,000 টাকা। আপাতত সপ্তাহে 2 দিন ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। আকাশপথের এই যোগাযোগ বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বাণিজ্য, পর্যটন ও সামাজিক যোগাযোগকে আরও সমৃদ্ধ করবে বলে মত বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। প্রায় 1.5 দশক পর আবারও পাকিস্তানে নামবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আকাশপথে ঢাকা করাচি ঢাকা নন স্টপ ফ্লাইট শুরুর মাধ্যমে পুরনো সম্পর্কের ভিত আরও শক্ত করার পথে 2 দেশ। দীর্ঘদিন পর পাকিস্তানে বাংলাদেশের ফ্লাইট পরিচালনায় উচ্ছ্বসিত সাধারণ যাত্রীরা। কোনো এক সময়তে আমরা একসাথে ছিলাম, আবার একটা স্বপ্নও থাকে দেখার পাকিস্তানটা কেমন ছিল। যদি নতুনভাবে সম্পর্কটা আবার চালু হয় তো হয়তো বা অনেকের জন্য ব্যবসা বাণিজ্য বা আপনার টুরিস্ট খাতে কিছুটা উন্নতি করবে। ঢাকা থেকে করাচি 1471 মাইল পথ যাতায়াতে ব্যবহার হবে 162 সিটের বোয়িং 737 মডেলের উড়োজাহাজ। সপ্তাহে আপাতত বৃহস্পতি ও শনিবার ফ্লাইট চলবে করাচি রুটে। প্রথম ফ্লাইটেই যাত্রীদের প্রত্যাশিত সাড়া পেয়েছে বিমান বাংলাদেশ। এখন যারা যায় তারা ডাইরেক্ট ফ্লাইট না থাকায় অনেক ঘুরে যেতে হয়, আর খুব স্বাভাবিক টাইম কমে আসছে, টাইম কমবে আর কি, ফ্লাইট টাইম কমবে, প্যাসেঞ্জারদের ট্রানজিট নাই, 3 ঘন্টার ফ্লাইট খুব স্মুথলি হবে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতি বছর পর্যটন খাত থেকে 30 থেকে 40 বিলিয়ন ডলার রাজস্ব আয় করে পাকিস্তান সরকার। বিশেষজ্ঞরা বলছেন, ভ্রমণ পিপাসুদের পাশাপাশি ঢাকা করাচি রুটটি বাণিজ্যিক ও কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। 2 দেশের মধ্যে আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সম্পর্ক ভালো হওয়ার আমরা একটা আশা দেখছি। 2012 সালে নিরাপত্তার ইস্যুতে 2 দেশের ফ্লাইট বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার। বর্তমানে 2 দেশে যাতায়াতে দুবাই, দোহা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করতে হয়, যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় 30 থেকে 70 হাজার টাকা কমে রাউন্ড ট্রিপে সর্বনিম্ন 51 হাজার টাকায় যাতায়াত করতে পারবেন ঢাকা করাচির যাত্রীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে নির্বাচনে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে সকালে পটুয়াখালী যান সেনাপ্রধান। এ সময় সেখানে মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। পরে বৈঠক করেন স্থানীয় প্রশাসনের সঙ্গে। বৈঠকে আসন্ন সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে শেষ করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। ধনী ব্যবসায়ীদের প্রণোদনা দিতে গেলে কোনো বাধা আসে না, কৃষকদের দিতে গেলেই বাধা আসে বলে জানালেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর একটি হোটেলে কৃষির পরিবর্তন 2050 শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে কথা জানান তিনি। এই যে দেখছেন যে ওই ইন্ডাস্ট্রিতে একদিন ছুটি বাড়ায় দেওয়া, তারা অলরেডি চিঠিপত্র দেওয়া শুরু করে গেছে, বাট কৃষকরা কিছু দাম না পায়, কিন্তু আমাদের কোথাও থেকে কোনো চিঠিপত্র কিন্তু আসে না। এরা তাদের ফসলটা রাস্তায় ফালায় দেয়,
আমাদের সাংবাদিক ভাইরা কিছু ছবি টবি উঠায়, আপনারা হয়তো কেউ কিছু একটু আফসোস করেন, হয়তো করেনও না, কিন্তু তাকে আবার যদি প্রণোদনা দিতে যান যেমন সব বিভিন্ন ক্ষেত্রে আপনাদের বাধা আসবে। কিন্তু বড় লোকদের মাথায় যেসব প্রণোদনা দিতে যাবেন সেসব কোনো অসুবিধা, হয়তো আমার এই প্রকার বলার কোনো সুযোগ থাকবে কিনা আমি জানি না। এই কৃষকদের জন্য আপনারা থাকবেন, আপনারা কিন্তু তাদের জন্য একটু কথা বলবেন। দেশের বাইরের খবর, ভারতের মহারাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন রাজ্যটির উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। দুর্ঘটনায় মারা গেছেন তার 4 জন সহযাত্রীও। নির্বাচনী প্রচারণার কাজে যাওয়ার সময় বারামতিতে জরুরি অবতরণের চেষ্টা করেছিল বিমানটি। এতে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শুরু হয়েছে দুর্ঘটনার তদন্ত। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। স্থানীয় সময় বুধবার সকালে ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী একটি চার্টার্ড বিমান বিধ্বস্ত হয়। ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন জানায়, বিমানে থাকা 5 জনের কেউই বেঁচে নেই। নিহতদের মধ্যে ছিলেন অজিত পাওয়ার, তার 2 কর্মচারী এবং বিমানের 2 জন ক্রু সদস্য। মুম্বাই থেকে উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল প্রায় 8:45 পুনে জেলার বারামতি বিমানবন্দরের রানওয়ের কাছে বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ভারতীয় গণমাধ্যম জানায়, স্থানীয় সরকার নির্বাচনের প্রচারে অংশ নিতে নিজের রাজনৈতিক ঘাঁটি বারামতির দিকে যাচ্ছিলেন অজিত পাওয়ার। যান্ত্রিক ত্রুটি দেখা দেয় জরুরি অবতরণের চেষ্টা করছিল বিমানটি। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাটিতে আছড়ে পড়ার পরপরই বিমানটিতে বিস্ফোরণ ঘটে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক জানান। তিনি বলেন, মহারাষ্ট্রের উন্নয়ন, বিশেষ করে সমবায় খাতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার আকস্মিক মৃত্যুতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার, কেন্দ্রীয় মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী সহ বহু নেতা শোক প্রকাশ করেন। অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ একে রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন। এদিকে জানা গেছে যে লিয়ারজেট 45 বিমানে দুর্ঘটনাটি ঘটে সেটি পরিচালনাকারী সংস্থার আরেকটি বিমান 2023 সালেও দুর্ঘটনার শিকার হয়েছিল, যদিও তখন প্রাণহানি হয়নি। এবারের ঘটনায় সব দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। খেলার খবর, আইসিসি নারী টি20 বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করল বাংলাদেশ। সুপার 6-এ থাইল্যান্ডকে 39 রানে হারিয়ে হ্যাটট্রিক জয় পেল জ্যোতি বাহিনী। শুরুতে ব্যাট করে 165 রান করে টাইগ্রেস, জবাবে 126 রানে থামে থাইল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে গোল্ডেন ডাক মারেন দিলারা। এরপর শারমিনও টিকতে পারেননি বেশিক্ষণ। দলের বিপদে ত্রাতা হয়ে আসেন সুবহানা মুস্তারি এবং জুয়াইরিয়া ফেরদৌস। তৃতীয় উইকেট জুটিতে দুজনে মিলে গড়েন 110 রান। 59 রান করেন সুবহানা আর জুয়াইরিয়ার সংগ্রহ 56। শেষ পর্যন্ত 165 রানের পুঁজি পায় বাংলাদেশ নারী দল। জবাব দিতে নেমে একই অবস্থা থাই নারীদের। প্রথম উইকেট হারলেও দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় থাইল্যান্ড। 67 রান আসে নাথা খান এবং নান্না পাতের জুটি থেকে। পরে অধিনায়ক নারুমেল করেন 30 রান, তবে মারুফা ঋতুমণিদের বোলিং তোপে টিকতে পারেনি কেউ। 126 রানে থামতে হয় থাইল্যান্ডকে। এ জয়ে বাছাই পর্বে টানা 5 ম্যাচে জিতল বাংলাদেশের নারীরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্ষমতায় গেলে কর্মসংস্থান বাড়াতে নতুন শিল্প তৈরি করবে বিএনপি। ভোটাধিকার নিয়ে নতুন ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন কাল। নির্বাচনী প্রচারণে 11 দলের নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ জামাত আমিরের। নিরাপত্তা সংখ্যা সমাধানের আশা। ভোটের মাধ্যমে দেশকে শৃঙ্খলার পথে নেওয়ার তাগিদ। এবং বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। ভোটের ফল নির্ধারণ করবে জনগণ। জয়ী দলের সঙ্গে কাজ করবে ওয়াশিংটন। সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। ইনার, আপনাকে ধন্যবাদ। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।